দাদা দিদি ওদিকে পুকুরে নেমে মাছ ধরছে, আর এদিকে মাসি বসে চাটাই বানাচ্ছে খেজুর পাতার। হয়ে গেছে, এবারে জুড়ে দিচ্ছ? নমস্কার, আপনারা সকলে ভালো আছেন তো? আমি আপনাদের আশীর্বাদ জন্য সাথী। আপনারা দেখছেন সাথী বিপ্লব ব্লগের আরো একটা সম্পূর্ণ নতুন পর্ব। সবাইকে কোথাও স্কিপ না করে দেখার অনুরোধ করছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। তো যে সকল দর্শক বন্ধু প্রথমবারের জন্য দেখছেন, তারা একটু চ্যানেলটি যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করে পাশে থাকবেন, শেয়ার করে নিজের বন্ধুদের মধ্যে ছড়িয়ে দেবেন। আজ যাব দীপশিকাদের বাড়িতে সজনের ফুল গোড়াতে। চলুন সকলে একটু দীপশিকাদের বাড়ি থেকে সজনের ফুল গড়িয়ে আসি। এখন এই যে দীপশিকাদের সজনে গাছ তলায় চলে এসেছি। দীপশিকাদের বাড়ি 3টে সজনে গাছ, ও কিছুটা সজনে গাছ যে দুটো আছে ওগুলো পুকুরের মধ্যে পড়ে। আর এই সজনে গাছটা এই আলু বাগানের মধ্যে আর এই ফাঁকা জায়গায় গাছতলায় পড়ে। তো এই গাছতলা থেকে এখন সজনের ফুল গড়িয়ে নিয়ে যাবো। মা বললো সজনের ফুল ভাজা নাকি খুব ভালো লাগে। এই সজনের ফুল আলু দিয়ে ভাজা খেতে ভালো লাগে। আর আমি খেয়েছি সজনের ফুলের বড়া। ভাজাটা আমি কখনো খাইনি, মার মুখে শুনে। আর মাসিকে আগের দিন বলে গেছিলাম যে মাসি আমি সজনের ফুল বড়াতে আসবো। মাসি বললো ঠিক আছে, তুমি যখন হোক চলে আসবে। এই সকালবেলা প্রচুর এই ফুল পড়ে সজনে গাছ তলায়, এখন এসছি। আজকে নিয়ে যাবো মা রান্না। ওকে কি সজনের ফুল ওই আলু বাগানে পড়েছে আমার, আলু বাগানে আমার পড়েছে। আচ্ছা, আলু বাগানে পড়েছে? এখানে যাও উপরে যা পড়েছে আলু বাগান ছাড়া বাইরে, এতেই মনে হয় আমার হয়ে যাবে, জানিস দীপশিকা। এই যে সজনের ফুল গোড়াতে এসেছিলাম, গাছতলায় আলু বাগানেও পড়েছিল, সেগুলো সব গুড়িয়ে নিয়েছি। এখন অনেকটা হয়ে গেছে, এবার যাবো আস্তে আস্তে বাড়ির দিকে। দীপশিকা, আমি আসলাম, তুমি পড়তে যাওনি কেন? দীপশিকাদের বাড়িতে গেছিলাম, গিয়ে অনেকটা পরিমাণে সজনের ফুল গড়িয়ে নিয়ে এখন আস্তে আস্তে বাড়ি চলে এসেছি। ভাইয়ের পোলট্রি ফার্মের জন্য যে পরিমাণে টনচিপ, সিমেন্ট, বালি আনা হয়েছিল, তার থেকে সিমেন্টটা সবটা লেগে গেছে। আর বালি আর টনচিপ অনেকটা করে বেশি আছে। টনচিপগুলো ওই ধারে রেখেছে, এর আগেই আপনাদেরকে দেখিয়েছি। আর বালিটা এখানে একটা জায়গা করে এই বয়ে বয়ে এনে রাখছে। আমাদের বাড়িতে মোট 19টা আম গাছ আছে, আর সব আম গাছগুলোতেই কম বেশি বোল ধরেছে। 19টা গাছেই আমের বোল এসছে। আর এদিকে ভাই এই যে বালির পরিমাণটা বেশি হয়েছে, সেটা কোদালে করে নিয়ে বস্তায় ভরছে। বস্তায় নিয়ে বয়ে বয়ে বাড়ির মধ্যে যে জায়গাটা একটু আগে আপনাদেরকে দেখালাম বানিয়েছে, ওই জায়গাটাতে রেখে দিচ্ছে। আমাদের বাড়ির পাশের যে খালটা ছিল, সেই খালের জল কমিয়ে দিয়ে এখন বেশ কয়েকজন মিলে জাল টানা দিয়ে মাছ ধরার চেষ্টা করছে এই খাল থেকে।
ওকে জাল তুলবে কোথায়? ওই পারে তুলবে না এই পারে? ও মিলির বাবার কাছে অর্থাৎ ভরত মামার কাছে আমরা ধান কুটিয়েছি, আপনাদেরকে ভিডিও দেখেছি। আর আজকে সকালে দেখছিলাম মামা অনেক সকালে বেরিয়েছে ধান কোটানো মেশিন সহ ইঞ্জিন ভ্যান নিয়ে। তো কোথায় যাচ্ছিল? রোজ যায় যেমন তেমনই ভেবেছি। আজকে এখন এই দুপুর টাইমে দেখছি মামা ঠিক আমাদের বাড়ির সোজাসুজি খালের ওপারে ধান কোটাচ্ছে। আজকে সকাল থেকে সেইভাবে আর আপনাদের সঙ্গে থাকা হয়নি। দুপুরে রেস্ট নিয়ে এখন চলে এসেছি উনানের পাশে। আর এখন ধান তুলে দিচ্ছি। ভাবিয়ে মা এই চৌবাচ্চাটার মধ্যে রেখে দিয়েছিল, এখন সেদ্ধ করবে। মা ওদিকে ছোট হাঁড়িটা ভরে নিয়েছে আর আমি বড় হাঁড়িটা ভরে দিচ্ছি। এই ছোট ঝুড়িটা নাও দিন, ভালো হবে না, তাড়াতাড়ি দিতে ছোটটা হবে। নিলে হ্যাঁ, আর হচ্ছে না। তাই এইবার দিতে পারবি। যাও কোথায় যাও। খালদারে চারটে শুকনো কলা বাসনা আছে না? খাল পাশে আসে যে কলা হয় না। হ্যাঁ, বাবা বলছিল তো কলা বাসনাগুলো আনি দিয়ে দিন। ঠিক আছে। এটা ভালো না বাটি তো? হ্যাঁ আহ, আর দেবো এটা? এই হাঁড়ির মতো করে দেখো, এই আমি দিছি এরকম দাও। এই হাঁড়িটা আমি ধান তুলে তুলে ভর্তি করেছি। এবার একদম পুরো একটা বউ মতো ভাবে দিতে হবে, সেটা আর আমি পাচ্ছি না। সেই জন্য শেষে মা হাত দিয়ে পুরো ফিনিশিংটা করে দিচ্ছে। এই হাঁড়িটার মতোই হবে যে ছোট হাঁড়িটা মা ভরেছে। ধান ভাপ দেওয়ার সময় এই উপরের কাপড়টা দিতে হয় না। যখন ধান সেদ্ধ করা হয় তখন এই উপরে একটা কাপড় দিতে হয়। দিলে যখন ধোঁয়া উঠবে, ওই কাপড়ের উপর থেকে যখন ধোঁয়া উঠবে তখনই বোঝা যায় যে ধান পুরোটা সেদ্ধ হয়ে গেছে। ফেটে যায়, ফেটে যায়, ফেটে যায় না? ফেটে যায়। এই যে ফাঁকা জায়গায় আমাদের ধান শুকনো হতে দেওয়া আছে, আর কত শালিক বসেছে দেখুন ধানের উপরে। সব কিন্তু ধান খাচ্ছে। আমি যেই এক দু পা করে এগিয়ে যাচ্ছি, ওরাও একটু একটু করে উড়ে এগিয়ে যাচ্ছে।
আমি এমনি হাঁটতে হাঁটতে দিদিদের বাড়িতে মা ওদিকে ধান সেদ্ধ করছে, তা আমি আর বাড়ি বসে বসে কী করবো, হাঁটতে হাঁটতে দিদিদের বাড়িতে এসেছিলাম কুল খাওয়ার জন্য। এসে দেখছি দিদিদের এই পুকুরটা, বাড়ির ভেতরে যে পুকুর, ওটা ছেঁচানো হয়ে গেছে, মাছ ধরা হয়ে গেছে। এসে দেখছি একটা ভীষণ বড়, ওটা টেম্পু মাছ না দিদি? টেম্পু মাছ ধরে সবে জালের মধ্যে রেখেছে, আর আমিও সেই টাইমে এসে গেছি। এই যে দিদি এখন জাল দিয়ে বেঁধে রাখছে জালের ভেতরে মাছটা। আর দাদা ওদিকে পুকুরে নেমেছে, এখন চুনো মাছ আছে আর না, বড় মাছ সব ধরা হয়ে গেছে। এই যে হাঁড়িতে করে কখন সব বড় মাছগুলো দিদি সরিয়ে দিয়েছে, আমাকে ডাকেই নি, ভাগ্যিস আমি এসছিলাম। হ্যাঁ, আমি যদি আরেকটু পরে আসতাম তাহলে তো বড় মাছটাও তো দেখতে পেতাম না। দিদের এই পুকুরটা ছিঁচিয়ে দিয়েছে, প্রচণ্ড পরিমাণে পাঁক পড়েছে পুকুরের তলায়, তো সেটাকে তোলার জন্য পুকুর পুরো ছিঁচিয়ে দিয়েছে। পুকুরে আর একেবারেই অল্প একটুখানি জল আছে, সেটা মোটর দিয়ে ছিঁচে তুলে দেওয়া হচ্ছে। আর ওই যে ছোট্ট একটা ড্রেন কেটে দিয়েছে, ওখানে প্রচুর চুনো মাছ লাফাচ্ছে। কি পরিমাণে পাক হয়েছে দেখুন পুকুরে। দাদা ড্রেন কাটছে তো কতটা করে ডেবে যাচ্ছে, দাদার হাঁটু সমান হয়ে গেছে পাক। দাদা দিদি ওদিকে পুকুরে নেমে মাছ ধরছে, আর এদিকে মাসি বসে চাটাই বানাচ্ছে খেজুর পাতার। হয়ে গেছে, এবারে জুড়ে দিচ্ছ? দিদিদের পেয়ারা গাছে খুব সুন্দর পেয়ারা ধরে আছে চারিদিকটা, তার মধ্যে একটা পেয়ারা বড় আছে, এটা আমি এখন পেড়ে নেব। এবার আমি কোথায় বলবো, আমি তো একটা তোমাদের কাছে পেয়ারা পেয়েছি, তুলে হাতে করে বসে আছি।
দিদিদের গাছ থেকে যে পেয়ারাটা পেড়েছি খুব সুন্দর টেস্ট। আর এখন এখানে বসে বসে খাচ্ছি, আর দিদি ওদিকে মাছ ধুচ্ছে, চুনো মাছ যেগুলো হয়েছে সেগুলো ধুচ্ছে। আর অন্যান্য যে বড় মাছগুলো সব অন্য সময় ধরা হয়ে গেছিলো, দিদি আমাকে খবর দেয়নি। এটা কিন্তু দিদি শুধু আমার সঙ্গে নয়, আপনাদের সঙ্গেও অন্যায় করেছে। আর দিদির পুকুরে বেশ ভালো মাছ শাক আছে। দিদি তো হেভি লাগে মোচা চিংড়ি সেগুলো আমাকেও যেমন ডেকে দেখায়নি, তেমন কিন্তু আপনাদেরও দেখা হয়নি। আপনারাও একটু শ্লতাদির উপর রাগ করবেন, আমি তো রাগ করেইছি। রাগ করে ওদের কাছ থেকে পেয়ারা পেড়ে পেয়ারা খাচ্ছি। মাছের চাটাই যে জো তোলা সেটা হয়ে গেছে, এরকম একটা একটা করে বানিয়ে নিয়েছে। এখন সেটাকে আবার জুড়ে নিচ্ছে না মাসি? এগুলোকে আবার জুড়ে নেবে। এদিকে জুড়েছো? এই যে এরকমভাবে এই জুড়ে নিচ্ছে, দুটো সেট একসঙ্গে করে করে জুড়ছে। রোজো ধান সেদ্ধ করা হয়ে গেছে। এখন বাবা আর আমি এই সিস্টেমটা বাবা বার করে দিয়েছে, খুব ভালো, কাঠ দিয়ে খুব সহজেই, ঠিক আছে হয়েছে, সহজেই নামানো যায়, অসুবিধা হয় না, বেশি কষ্টও হয় না। যদি নেতা দিয়ে ধরতাম অনেকটা কষ্ট হতো, নিচু হয়ে আসতে হতো। কেন বাবা, এই যে এই মতো করে দিয়েছে কাঠ দিয়ে। পড়ার আগে টেনে নিবি বলো, যদি আমার মুখে ভাব লাগে। ভাব লাগবে। हिंदी बोल और 18 की बिल्कुल गई दिखाओ करो तो কাট করে একটু কাট করে নাও, ধাড়িটা কাট করো, ওই হাত দিয়ে ঝেড়ে দাও। हाथ उल्टा কি ভাই দেবো হাত উল্টে? ए पाक खम दो हां ও এই এখানে রাখিস ছটার উপরে। মা আর বাবা গেছে, আগে যে ধানগুলো সেদ্ধ করে শুকনো করতে দেওয়া হয়েছিল সেইগুলো বস্তায় ভর্তি। আর এখন আমি করছি মায়ের কাছে, যেটা মা বসে বসে জাল দেয়, আমি যাইনি। আমি এখন আর ধানও পা দিয়ে নেড়ে দিই না, কয়েকদিন নাড়ার পরে আমার পায়ে দেখছি গুড়ি গুড়ি র্যাশ বার হচ্ছে, সেখান থেকে আস্তে আস্তে অনেকটাই হয়ে যাচ্ছিলো, যার কারণে আমি আর ধান ঘাটতে যাই না। ধানের যে কাজগুলো থাকে সেগুলো মা করে, যেগুলো আমি পা ছাড়া হাত দিয়ে করা যায় সেগুলো আমি করি, হাতে অসুবিধা হয় না। দেখলাম পায়ে যখন ধান নাড়ছি ওই ধানের ধুলো দিয়ে পায়ে আস্তে আস্তে অ্যালার্জি বার হচ্ছে। তো এখন এই যে আবার 2 হাঁড়ি সেদ্ধ করতে দিয়েছে মা, সেগুলো আমি জাল দিয়ে দিচ্ছি। আমি কিছুক্ষণ জাল দিয়ে দিয়েছিলাম, ততক্ষণে মা আগের সেদ্ধ করা ধানগুলো রোদে দিয়ে শুকনো করা হয়েছিল সেই ধানগুলো বস্তায় ভরে দিয়েছে। এখন আবার মা বসছে, আর আমি যখন জাল দিচ্ছিলাম ছোটো হাঁড়িটায় সবে অল্প অল্প করে ভাপ উঠছিল, আর মা কিছুক্ষণ জাল দিয়েছে, তারপর বড় হাঁড়িটা একটু একটু করে উঠছে, আর ছোটো হাঁড়িটায় পুরোপুরি ভাপ উঠে গেছে।
আমি তো দিদির বাড়ি থেকে চলে এসেছিলাম, দিদি আমাকে দাঁড়াতে বলেছিল কিন্তু আমি আর দাঁড়াইনি, আমি চলে এসেছিলাম। দেখি দিদি এখন মাছ দিয়ে গেছে, একটা শোল মাছ, একটা বড় তেলাপিয়া দিয়ে গেছে, আর কিছু চুনো মাছ। এই যে অনেকটা পরিমাণে চুনো মাছ দিয়ে গেছে, সঙ্গে চিংড়ি মাছও আছে। আর এই মাছগুলো সব দিদি দিয়ে গেছে বাড়ি এসে। আপনাদের সঙ্গে সকাল থেকে সেইভাবে ভিডিও স্টার্ট করা হয়নি। দুপুরের পরে উঠে যেটুখানি কাজকর্ম করেছি, তারপরে দেখলাম সুলতা দিদির পুকুর ছেঁচা হয়ে গেছে, অল্প কিছু মাছ ধরতে বাকি ছিল, সেখানে গেছিলাম। আমি যাওয়ার মাত্রই দেখি একটা বড় টেম্পু মাছ পাত্রে আছে, দিদি জাবিয়ে রাখবে অন্য পুকুরে, তো সেটা দেখালাম আপনাদেরকে। আর কিছু চুনো মাছ পেয়েছে, সঙ্গে একটু লাটা মাছ আর অন্যান্য কিছু মাছ পেয়েছে। আমি আর বেশিক্ষণ থাকতে পারিনি শেষ পর্যন্ত, কারণ মা এদিকে ধান সেদ্ধ করছিল, সে ধানের হাঁড়ি আবার নামাতে হতো। সব রকম মিলিয়ে মিশিয়ে আজকের পর্বটা এখানেই শেষ করছি। আপনারা এতক্ষণ ছিলেন সাথী বিপ্লব ব্লগের সঙ্গে, আপনাদের থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে, ততক্ষণের জন্য আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের সকলের প্রতি খেয়াল রাখবেন। আমার সকল বয়োজ্যেষ্ঠদেরকে জানাই অনেক অনেক প্রণাম, সমবয়সীদেরকে জানাই ভালোবাসা, ছোটদেরকে জানাই আদর ও স্নেহ। সবশেষে আমি যেটা বলে থাকি, সাথী বিপ্লব ব্লগের সঙ্গে সদা সর্বদা জুড়ে থাকবেন। নমস্কার, আজ তাহলে আসি।